বাজারি ঠাকুর, বলছি বিকেলের জলখাবার তৈরি করেছো? আচ্ছা তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখো। ওই দেখো সুবি বাবা এসে গেল। ও সুবি বাবা, ও সুবি বাবা, কি হলো? এত আনন্দ কিসের? আমি পেরেছি মানদা মাসি, আমি পেরেছি। সুবি, কি হয়েছে? এত চেঁচামেচি করছিস, কি পেরেছিস তুই? দেখবেন নিশ্চয় আমি আজকে কি শিখেছি। সুবি, আজ হলো কি সুবীর? ও তো আজকাল এরকম হইচই করে না। আলখাল্লা পড়া একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাইতে লাগিল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতেম পাখির পায়। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া এই অচিন পাখির গানটা লিখিয়া লয়। কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে, অথচ গায়ের কাপড়টা টানিয়ে লইতে উদ্যম থাকে না, তেমনি একটা আলস্যের ভাবে বাউলকে ডাকা হইল না। গান লেখাও হইল বা কেবল ওই অচেনা পাখির সুরটা মনের মধ্যে গুনগুন করতে লাগিল। সুবি, তুই তো গড় গড় করে বাংলা পড়লি, কি করে শিখলি? সুবি, তুই এই কদিনে এত সুন্দর বাংলা পড়তে শিখে গেলি? হ্যাঁ, এই তো রবি ঠাকুরের গোড়া, কিন্তু এই বই তো সদ্য বেরিয়েছে। তুই এই বই কোথা থেকে পেলি সুবি? আমার বড়দাদা আসার সময় আমি কিনে এনেছিলাম। মা, আমি যে পড়লাম তুমি পুরোটা শুনেছো? শুনেছি। দেখেছো তো সুবি, চেষ্টা করলে সব পারা যায়। কিরকম তুমিও পারলে। যাক বাবা, মাথা থেকে একটা বোঝা নামলো। কি বলো প্রমি? সে আর বলতে মা, বাংলা পড়তে পারছি না, ক্লাসের বন্ধুরা খেপাচ্ছে, কত চিন্তা ছিল তোর বল সুবি। আমি খুব খুশি হয়েছি সুবি, তুমি এতদিন যা চেয়েছো সেই লক্ষ্যে পৌঁছতে পারছো। চলো ভাগ্নেরা, সুবিকে এবার চেপে ধরি। কাকে কাকে আর বাংলা পড়িয়েছে জানতে হবে তো। হ্যাঁ ঠিক, চল তো সুবি, আমি তোকে একটা একটা বাংলা লাইন পড়তে বলবো আর তুই আমায় পড়ে পড়ে শোনাবি, কেমন? চল চল চল। মা, এরকম হইচই করলে সুবিকে কত ভালো দেখায় দেখো। ও যে হঠাৎ হঠাৎ কেন এরকম গম্ভীর হয়ে যায় সেটা সত্যিই বুঝতে পারি না আমি। প্রমি, মানুষকে বোঝা অত সহজ নয়। যাকে একবার দেখে মনে হয় বুঝে গেছি, তাকেও মাঝে মাঝে অচেনা মনে হয়। অদ্ভুত লাগে। প্রভা, প্রভা, এই তো এখানে রয়েছো। শোনো, এই আমি অক্ষয়বাবুকে রওনা করে দিয়ে এলাম, বুঝলেন? উনি আজই কলকাতায় ফিরে যাবেন আর বললেন উনি ফিরে গিয়েই বিয়ের তোড়জোড়টা শুরু করবেন। তাহলে তো আমাদেরও বিয়ের তোড়জোড়টা শুরু করতে হয় নাকি? প্রমি, তোমার মায়ের সঙ্গে কথা বলে দেখো কি কি করার আছে। আর হ্যাঁ, আমি মিত্রমশাইয়ের সঙ্গে কথা বলছি, তারা এবার বিয়ের দিন কবে ঠিক করতে চান। সুবি অনেকক্ষণ ফিরেছে, ওর কিছু খাওয়া হয়নি, গিয়ে দেখি খাবার ব্যবস্থা করি। মানদা, বাবা, আমার মনে হয় মা এই সম্বন্ধটা এখনো মন থেকে মেনে নিতে পারেননি। প্রমিলা, শরৎকে বলো এই যুদ্ধটাও তাকে জিততে হবে। শরৎ, আমার কিচ্ছু ভালো লাগছে না বড়দাদা। আমার মতামতের জন্য মা এমন কষ্ট পেলেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ভয় লাগছে আমার কারণে বাকি ভাইদের উপর থেকে মায়ের ভরসা না চলে যায়। ওঠো, জাগো, এগিয়ে চলো। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এবার আমি পুরো বইটা একা একা শেষ করতে পারবো, বুঝলে ছোট মামা? এসব পরে হবে,
এখন জামা কাপড়টা বদলে নাও, হাত মুখ ধুতে হবে। নাও। আচ্ছা সুবি, তোমার এই পোশাক পরে হাঁটা চলা করতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, আরাম লাগছিল বরং। বেশ, এখন বদলে নাও পোশাকটা। এনো। আমি খুলছি। ওভাবে কি ভাবছো ছোট মামা? ভাবনা কি আর একটারে শোবে? তুই তো এখন স্কুল থেকে ফিরলি, তাই জল খাবার খাবি, তো আমি কি আর মামলেটটা পাবো? মা, ছোট মামাকেও মামলেটটা দিও। ছোট মামা, আজ আমি এত খুশি যে আমি তোমাকে মামলেটও খাইয়ে দিতে পারি। তুমি শুয়ে থাকবে আর আমি তোমার মুখে ঢুকিয়ে দেবো মামলেটের টুকরো। সুবি, সুবির রনর অত শখ হয়নি যে ও শুয়ে থাকবে, তুমি ওর মুখে মামলেটের টুকরো ভরে দেবে। না মানে তোকে আর কোনো কিছু বলবো না সুবি। আরে ছোট মামা, সুবি জামাটা নিয়ে যাও। সুবি, দেখেছো জামাটা না নিয়েই চলে গেল। আমায় ক্ষমা করে দাও না মা। তোমায় দুঃখ দিয়ে আমি বড় অন্যায় করেছি। আমি জানি তোমার খুব খারাপ লেগেছে। আমাকে না একখানা থাপ্পড় মারো, কিন্তু এইভাবে চুপ করে থেকো না মা। আমার আবার খারাপ লাগার কি আছে? তোমার বাবা তোমার মতামত জানতে চেয়েছিলেন, তুমি সেটা তাকে জানিয়েছো। এতে ক্ষমা চাওয়ারও কিছু নেই। কথা বলে আমাকে ফেরাতে পারবে না মা। আমি জানি তোমার মনে আঘাত লেগেছে, কিন্তু তুমি এভাবে থাকলে আমাদের কারোর ভালো লাগে না মা। বলি না যে কিনা সুবীর থেকে ছোট, সে পর্যন্ত বুঝতে পেরেছে তোমার কিছু হয়েছে। মা তুমি একবার বলো, আমি বাবাকে গিয়ে বলছি আমি যা করেছি জোকের মাথায় করেছি। তার কোনো দরকার নেই শরৎ। তুমি যে আমার কাছে এসে কথাখানা বললে, তাতেই আমার মন শান্ত হয়ে গেছে। তবে কি জানো তো, তোমার মনের কথাটা তুমি আমাকে বলতে পারতে শরৎ। তোমাকে খুব ভরসা করি কি না? মা মা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে দুঃখ দেব না। তাহলে মার ছেলের মান অভিমান মিটলো। হ্যাঁ ও প্রমি, যা তোর বাবাকে গিয়ে খবর দে সব মিটে গেছে, নালে ঠাকুরপো আবার নিজেকে দোষী ভাবতে বসে পড়বে। মা, তোমার মনে আছে তো, তুমি কিন্তু বলেছিলে বাড়িতে আনন্দযোগ্য হলে তুমি চন্দ্রপুলি বানাবে। সতীশ শরৎ দুজনেরই তো বিয়ে ঠিক হয়ে গেল। তোমার হাতে চন্দ্রপুলির আশায় রইলাম কিন্তু মা আমি। বাবা মশাইকে খবর দিই। এই যে ছেলের মা, এবার তো জহুরি শাড়িওয়ালা এদের সব ডাকাডাকি শুরু করতে হবে। হ্যাঁ শোন ছোট, ওই ঘটক ঠাকুর এসেছিলেন, আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, বলেছি পাত্রী ঠিক হয়ে আছে। আচ্ছা তোর আক্কেলটা কি বলতো ছোট, এরকম কি করে? ছেলেটার মুখের দিকে তাকিয়েছিস, মুখটা একেবারে শুকিয়ে গেছিল। আমার সত্যি খুব কষ্ট হয়েছিল দিদি। পাত্রী ঠিক হয়ে আছে এই কথাটা যে শরৎ মুখের ওপর বলবে আমি ভাবতেও পারিনি। তার মানে এই বিয়ে ভাঙাতে ওর কোনো মত ছিল না। সেটা তো আমাকে জানাতে পারতো। সেটাই আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। আচ্ছা ছোট, এভাবে কেউ মন খারাপ করে?
ছেলের বিয়ে হচ্ছে, ছেলে তার বউয়ের কথা চিন্তা করবে, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া বড় বউ মেজ বউ কলকাতার মেয়ে। আমি যতটুকু বুঝেছি মেজ বউ একটু অন্য ধরনের রুচি সম্পন্ন মেয়ে। দেখ ছোট, এবার তোদের দুজনকে একটু ভাবনা চিন্তা করে চলতে হবে রে, বুদ্ধি ধরে চলতে হবে। বিভা মা, বিভা মা। এই তো বাবা এসে গেছে। অজিত, আসুন বাবা। এসো এসো। বৌদি, আপনারা এসেছেন? মা একটু জল দে মা। আমি তো মায়ের কাছে খবর পেলাম যে তুমি কটক গিয়েছো, হ্যাঁ, তাই ছুটে ছুটে চলে এলাম। তা ওদিকার খবর কি? ওরা বিবাহ প্রস্তাব মেনে নিয়েছেন তো? আমাদের বিভা মা বসু বাড়িতে রাজরানী হয়ে থাকবে। আরে আমাদের তো বিয়ের আয়োজন সব সম্পূর্ণ করতে হবে। জানকবাবু বলেছেন যে বিয়ের দিন স্থির করে আমাদের জানাবেন। তার মানে মাসিমা এখন আর অসন্তুষ্ট হয়ে নেই? হ্যাঁ, আমাদের মেয়ের উপর কে কদিন রাগ করে থাকতে পারবে গো? আর অক্ষয়, তুমি যখন এত কাণ্ড করে শরতের সঙ্গে বিভার বিয়েটা ঠিক করেই এসেছো, তখন আশীর্বাদটা সেরে রাখো, আর যেন বিয়েটা না ভাঙে। এটা বিভার জন্য ভালো হচ্ছে না। ও ছোট, মেয়েটাকে কাল থেকে একটু রূপ টান দিস। এই নোনা আবহাওয়া থেকে এসে মেয়েটার কি রূপের ছিঁড়ি হয়েছে বলতো? দেখুন বৌঠান, এখন যদি আশীর্বাদের কথা তুলি তাহলে তাহলে ওদিক থেকে ওরা ভাববে যে আমরা ওদের উপর ভরসা করতে পারছি না। কি হচ্ছে কি? মাকে ডাকবো? মনমতোর বদলে যেই না মনমতো পাত্র হয়েছে অমনি আড়ি পেতে কথা শোনা শুরু। হ্যাঁ দাদা, বলছিলাম আমার একটা অনুরোধ রাখবে? বাবা, তুমি আবার দাদাকে কবে থেকে অনুরোধ করলে? হ্যাঁ, চিরকাল তো দাদার উপরে হুকুমই চালিয়ে গেলে। কি হয়েছে এটা? কি ভিতরে সবাই আশীর্বাদের কথা বলছে, ও বাড়িতে আশীর্বাদের কথা শুনলে সবাই যদি রেগে যায়, তুমি আটকাও না দাদা। দেখছি। ও ছোট, তুই চুপচাপ আছিস কেন? তোর মতামতটা কি বল। সকলকে যে মত দিতে হবে তার তো কোনো মানে নেই, আর সকলের মত যে মেনে নেওয়া হবে তারও তো কোনো মানে নেই দিদি। আপনারা সবাই বড়রা আছেন, যা ভালো মন্দ ঠিক করবেন সেটাই হবে। আহা, এখন কি রাগারাগি করার সময়? রাগ করবো না কেন দাদা? কেন করবো না বলুন তো? সবসময় আমাদেরই হাত জোর করে থাকতে হবে? সব সময়? আপনার ভাই তো গলায় গামছা দিয়ে মেয়ের বিয়ে ঠিক করে এলেন, আমার অপমানের কথা না হয় বাদই দিলাম। এভাবে রাগারাগি করার সময় তো এটা নয়। অক্ষয়, বৌমা বলছি যখন। দাদা, আপনার বৌমাকে আগে মেজাজ ঠান্ডা রাখতে বলুন। এত মেজাজ করে না মেয়ের বিয়ে দেওয়া যায় না। কেন? মেয়ের বাবা তো আছেন, দাদা আছেন, বিয়ে কেন হবে না? মা তো মেয়েকে বোঝেই না। তুমি যাও দাদা। দেখছি তাহলে কি ঠিক হলো? আশীর্বাদটা হবে কি হবে না? ওমা, অক্ষয়, অজিত, তুমি কিছু বলো। আমি বলছিলাম জ্যাঠামশাই, আমরা শুধু শরৎবাবুকে আশীর্বাদ করলে পারি না? তাহলে আশীর্বাদ করাও হলো, আর ওনারাও কিছু ভাবলেন না। হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব। সাপও মরল, লাঠিও ভাঙলো না। কি বলো দাদা? একদম। কি গিন্নি, এটা ঠিক আছে তো? আমাকে একবার জানকী বাবুর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আলাখ নিরঞ্জন। সাধু বাবা, घर में कोई है बेटा? মানদা মাসি, ও মানদা মাসি, একজন সাধু বাবা এসেছে, কিছু দিতে হবে, তুমি একটু চাল ডাল নিয়ে এসো। সাধু বাবা, আপনি আসুন আসুন, আমি পয়সা আনছি। तुम कौन हो बेटा? আমি সুভাষ। আমি মুরারি। আমাকে অনন্তদা পাঠিয়েছে। অনন্তদা আমাকে তোমার কথা বলেছে। অনন্ত দাদা কেমন আছে গো? অনন্ত দাদা বাড়ি আসবে না আর? ভালো আছে, আসবে সুভাষ। তুমি একটু অনুদিদিকে ডেকে দিতে পারবে? মাসি দাঁড়ান, আমি আসছি। সাধু বাবা, আপনি এই সন্ধ্যাবেলায় ভিক্ষা নিতে এসেছেন? হ্যাঁ মা। অনুমাসি, ও অনুমাসি। হ্যাঁ সুবি, বলো, এসো, এদিকে এসো। একটু শোনো। অনন্তদা বাড়িতে পাঠিয়েছে, এখানে এত বড় ঝুঁকি কেন নিল? মানুদা, তুই এখানে যা, গিয়ে সাধু বাবার জন্য চাল নিয়ে আয় ভেতর থেকে। আগে মা জননী। বাবা, আপনি বড় ভালো দিনে আমাদের বাড়িতে এসেছেন। প্রমীলা, যাও ওনাকে প্রণাম করো। না 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 না। কেন বাবা, গড় করতে দেবেন না কেন? এরা যে আমার মায়ের মতন, এরা গড় করবেন? সাধু সেজে তো মহাবিপদ হলো। অনুদিদিও তো আসছে না। আপনি প্রণাম নিচ্ছেন না কেন বাবা? প্রমি, এভাবে কেন কথা বলছো ওনার সঙ্গে? কিছু মনে করবেন না বাবা, বয়স কম তো। আপনি বসুন না। আসলে প্রণাম নিলে আমাদের একটু পুণ্যি হতো, এই আর কি। মেয়েরা তো মায়ের জাত, মা কি সন্তানের পায়ে হাত দেয়? তোমাদের দানই তো প্রণাম মাতা, দাও। দিদি, সাধু বাবা এসেছেন বলে আমি একটু চাল। হ্যাঁ হ্যাঁ, দাও ওনাকে। দেখি সকলে ভালো আছে তো? মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। অনুমাসি ওটা আবার কি নিয়ে ছুটে গেল? এ তো অনন্তদার হাতের লেখা। অনুপমা, কটকে নতুন করে আবার আমাদের দল সংগঠিত করতে হবে। এতদিন আমাদের লুকিয়ে থাকার নির্দেশ ছিল। আমরা সমিতির পুরনো সদস্যরা
সকলেই দেখা করবো আবার। তৈরি থেকো। আমাদের নেতৃত্ব দেবেন শ্রী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে বিপ্লবীদের কাছে পরিচিত। বাঘা যতীন ঠিক সময় কটকে এসে পড়বেন। তুমি এই চিঠি পেয়ে কাল সকালবেলা মেলার মাঠের পাশের বট গাছতলা অপেক্ষা করো। চিঠিটা নষ্ট করে ফেলো। বাঘা